ডক্টর ইউনূস এবং সমন্বয়ক উপদেষ্টাদের এবার পতন নিশ্চিত। আওয়ামী লীগ সরাসরি মাঠে নেমে গেছে। এইদিকে সেনাপ্রধানও আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ নিয়ে রংপুরে এক অনুষ্ঠানে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি জানান, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের, অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই। আপনাদেরকে গতকালকেই বলছিলাম যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবে, এটা সত্য বাক 100% তিনি দেশে ফিরবে। ইভেন আপনার জনাব তারেক রহমান সাহেবের আগেই তিনি দেশে ফিরবে। তারা কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও একটি সুস্থ নির্বাচন বাংলাদেশে দিতে পারবে না। চ্যালেঞ্জ করে বলতেছি, এনসিপি নির্বাচিত হতে পারে, আমি রাজনীতি করব না। ঘরে বগমরে ফকিরি কিরামতি পারে। এনসিপি শুধু তাদের ক্ষুধা নিবারণের জন্য ব্যস্ত ছিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, শুধু এটাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টা এবং সমন্বয়কদের শেষ রক্ষা হবে না। তারা কঠিন বিপদে পড়েছেন। এদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নামতেছেন, এইদিকে সেনাপ্রধান আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। দর্শক বেশি কথা বলতে চায় না, ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদেরকে গতকালকেই বলছিলাম যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবে, এটা সত্য বাক 100% তিনি দেশে ফিরবে। ইভেন আপনার জনাব তারেক রহমান সাহেবের আগেই তিনি দেশে ফিরবে। মিলল কিনা? বর্তমান আপনার আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এটাই প্রকাশ করতেছে। উল্টো দিকে রয়টার্সের একটা সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তিনিও জানান যে তার মা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরবে। এখন কথা হচ্ছে অন্য প্রসঙ্গে। এদিকে সমন্বয়ে কিংবা উপদেষ্টা যে বা যারা আছে তারাও অনেকের ভিতরে আপনার হাতে গোনা কয়েকজন মানুষ বলতেছে যে বাংলাদেশের আগামী আপনার ফেব্রুয়ারিতে যে নির্বাচনকে কেন্দ্র করে যেই টাইম লাইনটি বেঁধে দিলেন অন্তর্বর্তীকালীন সরকার, এটাতে সমস্ত দল অংশগ্রহণ করতে পারবে। কারণ ভাই বহির্বিশ্বে তো নির্বাচন এটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে হচ্ছে, অতএব ডক্টর ইউনূসকে কিংবা উপদেষ্টা যে বাজার আছে এদের সবাইকে জবাবদিহিতা তো করতে হবে, তাই নাকি? তো এটার জন্যই বর্তমান আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিয়ে ফেলেছে। এখন কথা হচ্ছে ভাই, সমন্বয় একটা কি করবে? সার্জিস হাসনাত কি করবে? নাকি এয়ারপোর্টকে পুরো ঘেরাও করবে? আসল ঘটনা কি? তারা কি আদেও শেখ হাসিনার উপরে কোনো হামলা চালাতে পারবে, কিংবা শেখ হাসিনার জানের উপরে কি কোনো হামলা চালাতে পারবে, কিংবা শেখ হাসিনা তিনি দেশেই বা কিভাবে আসবে? নানান প্রশ্ন। সমস্ত প্রশ্নের সমাধান দিয়ে দিলেন রয়টার্সের একটা সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়। তিনি রয়টার্সের একটি সাক্ষাৎকারে বলেন যে তার মা দেশে ফিরবে অন্তর্বর্তীকালে যে সরকার বর্তমান আপনার আছে ডক্টর ইউনূস তাকে জানিয়েই, মানে বাংলাদেশের যে নাকি বর্তমান সরকার তাকে জানিয়েই শেখ হাসিনা তিনি দেশে ফিরবে। এখন কথা হচ্ছে, শেখ হাসিনা যদি ডক্টর ইউনূসকে জানিয়ে দেশে ফিরে, এখানে আপনার আমেরিকার বড় একটি থাকবে, অবদান থাকবে। উল্টো দিকে ভারতেরও এখানে অনেক বড় একটি অবদান থাকবে, এবং সবচেয়ে বড় অবদান যেটি থাকবে সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগের নেতা কর্মীদের অবদান। কিভাবে? যখন নাকি শেখ হাসিনা প্রপার একদম ফাইনাল ঘোষণাটি দিবেন যে তিনি অমুক দিন দেশে ফিরবে, তার এক সপ্তাহ কিংবা 3 থেকে 4 দিন আগে আপনারা দেখতে পারবেন যে এয়ারপোর্টকে কেন্দ্র করে হাজার হাজার না ভাই কোটি কোটি কর্মী আওয়ামী লীগের সবাই শেখ হাসিনাকে রিসিভ করার জন্য, ইভেন শেখ হাসিনার জানের উপরে যাতে কোনো আক্রমণকারীরা আক্রমণ না করতে পারে সেটা নিশ্চয়তা করার জন্য। উল্টো দিকে ডক্টর ইউনূস তার সরকারের পক্ষ থেকে শতভাগ আপনার নিরাপত্তা দিতে বাধ্য থাকিবে। এটা আপনি মানেন কিংবা না মানেন, ডক্টর ইউনূস যদি শেখ হাসিনার প্রতি খুব থেকেও থাকে আইনতভাবে, এবং যেখানে শেখ হাসিনা স্ব ইচ্ছায় তিনি দেশে ফিরতেছে এবং তিনি গ্রেফতার পর্যন্ত হবেন, তিনি ধরা দিবেন এবং তিনি জেলখানায় বসেই তার দলকে দিক নির্দেশনা দিবেন, নেতৃত্ব দিবেন। এখন প্রশ্ন হচ্ছে আরো একটি, আচ্ছা শেখ হাসিনা যদি জেলখানায় যায় তাহলে নেতৃত্ব কিভাবে দিবে? এটিও একটি প্রশ্ন। শোনেন, আপনাদেরকে আমি 1 মিনিটের ভিতরে একটু ক্লিয়ার করি। জেল আসলে ভাই গরিবের জন্য হচ্ছে এক জেলখানা, আপনার চরম জাহান্নামের একটা জায়গা জেলখানা গরিবদের জন্য। আর যারা নাকি বাংলাদেশের সরকারের আপনার কি বলে ভিতরে কেউ থাকে, কিংবা ধরেন সরকারি কেউ থাকে, তাদের জেলখানা হচ্ছে আরেক কিসিমের, মানে ভিআইপি স্টাইলের জেলখানা থাকবে। কেমন হতে পারে? শেখ হাসিনা প্রকৃত জেলখানার ভিতরে থাকতে পারে, জেলখানার ভিতরে এসি টিপি আপনার লাখ টাকা দামের খাট পালন এগুলো থাকবে। আর যদি শেখ হাসিনা সেই জেলখানায় নাও থাকে, বা ডক্টর ইউনূস যদি তাকে বাই এনি চান্স সেই জেলখানার ভিতরে না রাখে, তাহলে রাখবে কোথায়? আপনার গৃহবন্দী করে নির্ধারিত একটা আপনার শেখ হাসিনার থাকার জন্য একটা বাসা দেওয়া হবে। ইভেন সেই বাসাকে কেন্দ্র করেই সমস্ত পুলিশ প্রশাসন, ইভেন সেনাবাহিনী দিয়ে চারো দিক দিয়ে ঘেরাও দেওয়া হবে। শেখ হাসিনা থাকবে সেখানে গৃহবন্দী।
বুঝতে পারছেন? অনেকটা খালেদা জিয়াকে যেভাবে শেখ হাসিনা বন্দী করে রাখছিল ঠিক সেম প্রক্রিয়া। এটার জন্যই শেখ হাসিনা বর্তমান দেশে আসার যে আপনার পরিকল্পনা সেটি অলরেডি প্রায় 80 থেকে আপনার 75% কমপ্লিট। এদিকে রয়টার্সে সাক্ষাৎকার দেওয়া সজিত ওয়াদি জয় তিনিও জানান, উল্টো দিকে শেখ হাসিনা তিনিও প্রপার ভাবে প্রস্তুতি, তিনি এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। তিনি চুট করে আপনার কি বলে ওই ত্রিপুরার বর্ডার দিয়ে তিনি ঢুকবেন না, বুঝতে পারছেন? ওই যে কুমিল্লার বর্ডার দিয়ে তিনি ঢুকবেন না, সিলেটের বর্ডার দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করবে না। তিনি আপনার বীরের বেশে যে বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে তিনি সেখান দিয়ে ঢুকবেন, এটা শতভাগ। আর শেখ হাসিনা যখন ঢুকবে তখন সেখানে শেখ হাসিনাকে আপনার বাহবা দেওয়ার জন্য, নেত্রীকে আপনার দেওয়ার জন্য সেখানে কোটি কোটি আওয়ামী লীগ সমর্থককারীরা থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক, বুঝতে পারছেন? আর যদি সেখানে আপনার শেখ হাসিনার উপরে কেউ চড়াও হয়, আক্রমণ করার চেষ্টা করে, তাহলে সেখানে একটা কি বড় ধরনের একটা গৃহযুদ্ধ কিন্তু লেগে যেতে পারে। আর এটা যাতে না লাগে সেখানে শতভাগ আপনার আইনি প্রক্রিয়ায় ডক্টর ইউনূসকে, ইভেন সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে চরম একটা ভূমিকা পালন করতে হবে, যাতে আর কোনো 5 আগস্টের মতো নিরীহ প্রাণ সেখানে না যায়। এটাও শতভাগ নিশ্চয়তা দিতে হবে এবং করতেই হবে, মাস্ট। উল্টো দিকে শেখ হাসিনার একটা চুলো বাঁকা করতে পারবে না, দেখতে পারবেন। কারণ যেহেতু তিনি নিজে স্ব ইচ্ছায় ধরা দিচ্ছে, যেখানে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত বলার চেষ্টা চালাচ্ছে যে শেখ হাসিনাকে আমরা অমুক দিন নিয়ে এসে ফাঁসি দিব, অমুক দিব, তুমুক করবো, এটা করবো, হ্যান ত্যান, আকর বাকর 420, এগুলা টোটালি গুজব, কিচ্ছু করতে পারবে না। যেখানে শেখ হাসিনা বর্তমান নিজেই ধরা দিচ্ছে, ইভেন তিনি আইনের মুখোমুখি হওয়ার কি সেই সৎ সাহস নিয়েই তিনি দেশে ফিরতেছে। এনিওয়ে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কার কি ধারণা সেটি অবশ্যই জানিয়ে যাবেন। চ্যালেঞ্জ করে বলতেছি, এনসিপি নির্বাচিত হতে পারে, আমি রাজনীতি করব না। ঘরে বগমরে ফকিরি কেরামতি পারে। এনসিপি শুধু তাদের ক্ষুধা নিবারণের জন্য ব্যস্ত ছিল। বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল এনসিপি নেতাদের প্রতি, কিন্তু এখন তাদের প্রতি কোনো প্রত্যাশা নাই। জাতীয় নাগরিক কমিটি এনসিপি তারা কি নিষ্ক্রিয় বা পিছিয়ে আছে কিনা দেখুন। এমন আকাশে ঝড়ের আবহাওয়া থাকে, তাতে মনে হয় যে এই ঝড় আসলে হয়তো বা পৃথিবী ভেঙে যাবে। গ্রামের একটি প্রবাদ আছে, ঝড়ে বগমরে ফকিরি কেরামতি পারে। তাই এই ঝড়ের আভাসী কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটি এনসিপি দিয়েছিলেন, কিন্তু আমরা সবসময় বলেছিলাম যে এই ঝড় আসবে না, এই ঝড় কোনো গাছকে ক্ষতি করতে পারবে না। বড় গাছ বড় গাছই, ছোট গাছ ছোট গাছই। ছোট গাছ সবসময় ছাগলই মুড়িয়ে খায়, এটাই কিন্তু বাস্তবতা। আজকে এনসিপি নিয়ে আমি মন্তব্য করতে চাই না, যেহেতু আপনারা ধরেছেন, তবুও একটি কথা বলতে চাই। তারা পিছিয়ে গেল কি হারিয়ে গেল, এটা তাদের ব্যাপার, তাদের ব্যাপারে আমরা মন্তব্য করতে চাই না। ইতিমধ্যে আমরা দেখছি এনসিপির নেতারা তাদের নিজের যে ক্ষুধা, শারীরিক ক্ষুধা বলেন, যেভাবেই বলেন না কারণ, তারা সেটা নিয়ে ব্যস্ত। তারা গণমানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুধা, সেই ক্ষুধা নিয়ে তারা ব্যস্ত না। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং মাল্টিমিডিয়ায় দেখলাম যে এনসিপির নেতারা তাদের যে ক্ষুধা, সেই ক্ষুধা নিয়ে ব্যস্ত। তারা কিন্তু গণমানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুধা, সেই ক্ষুধা নিয়ে ব্যস্ত না। যার কারণে আমি এনসিপি নিয়ে এত মন্তব্য করতে চাই না। তবে আমি তাদের প্রতি শুভকামনা থাকবে যে তারা যেন গণমানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুধা, সেই ক্ষুধাকে চাহিদা মেটানোর জন্য রাজপথে কাজ করে, তাহলে হয়তো বা গণমানুষ তাদেরকে লুফে নেবে। তা না হলে, ইতিহাসে আমরা দেখেছি গাদ্দাফ দেখেছি, আমরা হিটলার দেখেছি, আমরা মরহুম এরশাদ সাহেবকে দেখেছি, আমরা শেখ হাসিনাকে দেখেছি। ইতিহাস খুব ভয়ঙ্কর এবং নির্মম এবং সত্য। তাই ইতিহাসের পাতায় এমন কোনো নাম এনসিপির লেখা থাকবে না যেখানে লেখা থাকবে এনসিপি শুধু তাদের ক্ষুধা নিবারণের জন্য ব্যস্ত ছিল। গণমানুষের যে ক্ষুধা এবং আকাঙ্ক্ষা, সেটা নিয়ে তারা কখনো চোখ দেয়নি এবং কাজ করেনি। আমরা ইতিমধ্যে তাদের অনেক কীর্তিকলাপের কথা শুনতে পাচ্ছি। তাদের পিএস শত শত কোটি টাকার মালিক, তাদেরকে বিদেশে যেতে দেবে না। এই যে নানান রকম শেখ হাসিনা এবং এনসিপি নেতাদের কলা যে কৌশল এবং কাহিনী ইতিমধ্যে জাতি জানতে পেরেছে। বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল এনসিপি নেতাদের প্রতি, কিন্তু এখন তাদের প্রতি কোনো প্রত্যাশা নাই। আমরা গতকালকেই দেখলাম এনসিপির এক নেতা বললেন যে বিএনপি 50 থেকে 70টা সিট পাবে বলে সন্দেহ প্রকাশ করেছে। আমি তাকে বলতে চাই, আপনি আসলে কোন রাজ্যে বসবাস করেন? কলকাতাতে না দিল্লিতে না সুন্দরবনে? বাংলাদেশের মানুষের পার্স আপনি বুঝতে পারেন কিনা? আমার নেত্রী, আমার নেতা আমাদেরকে কুরুচিপূর্ণ কথা শিখায় নাই, কুরুচিনি ভাষা শিখায় নাই, কুরুচিপূর্ণ কথা শিখায় নাই। যার কারণে আমি এনসিপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ কোনো কথা বলতে চাই না। তবে এনসিপির যেই নেতা বলেছেন যে 50 থেকে 70টা সিট পাবেন না, তাকে দয়া করে বলতে চাই, ইতিহাস থেকে একটু শিক্ষা নিন। এই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে বলতে চাই, এনসিপিকেও চ্যালেঞ্জ করে বলতে চাই, বেশি না, একটা সিটে নির্বাচন দেন, যেখানে ফেয়ার নির্বাচন হবে। বিএনপি দাঁড়াবে, জামাত দাঁড়াবে, এনসিপি দাঁড়াবে। যদি এনসিপি সেখান থেকে নির্বাচিত হতে পারে, আমি রাজনীতি করব না, চ্যালেঞ্জ করে বলতেছি। আর সেই এনসিপি আজকে বিএনপিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যতা ভাষায় কথা বলে, এবং আমরা দেখলাম যে আমাদের অনেক নেতাদেরকে তারা টকশোতে তুচ্ছ তাচ্ছিল্যতা ভাবে কথা বলে।
আরে যারা বাবাকে সম্মান দিতে পারে না, যারা মাকে সম্মান দিতে পারে না, যারা সমাজের বুদ্ধিজীবী মানুষকে সম্মান দিতে পারে না, যারা সমালোচনা নিতে পারেন না, তারা কি রাজনীতি করবেন? তারা দেশের মানুষকে কি দেবেন? তারা কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও একটি সুস্থ নির্বাচন বাংলাদেশে দিতে পারবে না। সারা দেশের মানুষ একসাথে ব্যাট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু ব্যাট নিয়ে কি করা হয় এটাও এবার দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে। আমার দেশের মাছ বিদেশে রপ্তানি হয়, আমার পরিবারের কপালে এক টুকরা মিলে না, আমি তারপরেও কোনো আবেদন করছি না, কিন্তু এর অর্থ কোথায় যায় এটা দেশবাসীর সামনে ক্লিয়ার না করে কোনো নির্বাচনী নকশা যদি এবার তৈরি করা হয় এরও একটা জবাব দেওয়া হবে। আমরা যদি বিশৃঙ্খলা তৈরি করি নিচতলায় কিন্তু যাওয়ার কোনো রাস্তা থাকবে না। আজকে লক্ষ লক্ষ রিক্সা এবং অটো রিক্সা চালকদের মধ্যে যে আমাদের একটা সমস্যা, এটা নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করতে রাজি না। কিন্তু আপনারা জানেন যে শুধু লন্ডনেও কিন্তু বাংলাদেশে আলোচনা হচ্ছে, কিন্তু এই দেশে থেকে একটি স্বাধীন দেশের ভূখণ্ডের মাঝখানে থেকে আমরা কর্ম নিয়ে লড়াই করতেছি, আমাদের নিয়ে আলোচনা কিন্তু ওই উপদেষ্টা করে না। কারণ ওরা সুবিধাবাদীদের রুট ক্লিয়ার করার জন্য আরো সুবিধা তাদেরকে কিভাবে দেওয়া যায় এ ধরনের আলোচনা করার জন্য দেশ বিদেশ পাড়ি দিচ্ছে। কিন্তু এই 3 চাক্কার চালকদেরকে নিয়ে আজকে 8 মাসেরও বেশি সময় আমি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চিল্লাচিল্লি করি, কিন্তু আমাদের অধিকারের কথা নিয়ে কেউ কোনো ধরনের কর্ণপাত করে না। প্রিয় দেশবাসী, আমরা বারবার আপনাদের সামনে একটি কথা তুলে ধরছি যে আমাদেরকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন 1952 থেকে 71, 71 থেকে 2024 এই বাংলাদেশে সবচাইতে যোগাযোগ ব্যবস্থা এই 3 চাকার রিক্সা চালকদের মাধ্যমে বেশি হয়েছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, দেশ একটি স্বাধীন দেশ, 54 বছর পরে এসেও আমরা আমাদের অধিকার, মৌলিক অধিকার, ভাতের অধিকার, কর্মের অধিকার এর কোনোটাই আমাদের কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ওই উপদেষ্টারা তুরজোর আলোচনা তৈরি করছে। আপনারা জানেন যে গত 10 মাস তারা বিভিন্ন আলোচনা, বিভিন্ন কমিশন তৈরি করে 10 মাস তারা বাদ করেছে। আজকে আবার তাদেরকে ডেকে সেই যমুনায় আলোচনা শুরু করে দিয়েছে। প্রিয় দেশবাসী, তারা কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও একটি সুস্থ নির্বাচন বাংলাদেশে দিতে পারবে না। যে নির্বাচন ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, সেই ভোটার তালিকা হালনাগাদ যে প্রশ্নবিদ্ধ এটা আপনারা সবাই জানেন। যেখানে একটি স্বাধীন দেশের ভোটার তালিকা হালনাগাদ করা সম্পূর্ণ হয়নি, সেখানে একটি সুস্থ নির্বাচন কিভাবে আশা করা যায় এটা আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম। আর আমার দ্বিতীয় কথা হলো, আমি এই 3 চাকার চালক, অটোরিকশা বনাম বাই রিক্সা, এখন কিন্তু আরেক নতুন সমস্যা। প্রিয় দেশবাসী, আমি বারবার বলছি আমার চালকদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। অতএব আমাদের যে পিঠ দেয়ালে ঠেকে গেছে এটা কিন্তু আমি দেশবাসীকে বলে বুঝাইতে পারছি না। আমি বারবার বলার চেষ্টা করছি যে আমাদের সাথে আলোচনা করেন। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আছি, আমার সব চালক, এই 3 চাকার চালক, কেউ অটো, কেউ ভ্যান, কেউ রিক্সা, এখানে কোনো শিল্পপতি, কোনো সাহিত্যিক, কোনো ইঞ্জিনিয়ার, কোনো সচিব এই রিক্সা চালায় না। এরা সবাই এই গরিব মানুষ, এরা রিক্সা চালায়। এদের সাথে আমার সম্পর্ক আছে। আমাদেরকে নিয়ে বসে একটি আলোচনা করে একটি রূপরেখা তৈরি করুন এবং কি আমাদেরকে কর্ম করে খাওয়ার একটি ব্যবস্থা করে দিন। কিন্তু তারা আমাদের এই কথা কোনো ভ্রুক্ষেপ করছে না। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা বরাবরই আমাদের কথাগুলো দেশবাসীর সামনে তুলে ধরছেন। ভিডিও লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমি জানতে পেরেছি গোটা দেশবাসী এই 3 চাকার চালকের পক্ষে রয়েছে, কিন্তু সরকার এই চালকদের নিয়ে কোনো ভ্রুক্ষেপ করছে না। প্রিয় দেশবাসী, আমরা আলোচনা করার জন্য সব মহলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা সচিবালয়ের সচিবদের কাছেও এর আগে একটি লিখিত চিঠি দিয়েছিলাম। আমরা বরাবর পুলিশ কমিশনারের সাথে বারবার চিঠি দিয়েছি। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়েছি, আমরা বিভিন্ন নেতার সাথে কথা বলেছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আমাদের মনে হচ্ছে যে এটা বড় ধরনের সংঘাত তৈরি না করলে, দেশবাসীর জানমালের উপরে আক্রমণ না করলে, চালাও পুরাও ভাঙচুর না করলে সম্ভবত এই 3 চাকার চালকদের নিয়ে কোনো প্রতিনিধি এই দেশে পাওয়া যাবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা রিক্সা চালক, গলি থেকে রাজপথ, অফিস থেকে আদালত, পাড়া থেকে মহল্লা, বাজার কিংবা রাস্তাঘাট সব জায়গায় আমাদের সমান উপস্থিতি রয়েছে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।